জাতীয় নির্বাচন আয়োজনে ২৪ কর্ম পরিকল্পনা খোলাসা করল ইসি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক সংলাপ, রোজার আগেই ভোট। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব। জিআইএসএ ম্যাপ এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। ভোটের রোডম্যাপকে স্বাগত জানালো বিএনপি। আগে সংস্কার হলেই দেশের মঙ্গল বলছে জামায়াত। জনগণের সাথে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনসিপির। ডাকসু নির্বাচনে ইস্তেহার দিল ছাত্র দল। আচরণবিধি ভাঙার অভিযোগ শিবিরের। সেনা মোতায়েনের সুযোগ নেই, বিবৃতি আইএসপিআর এর। অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে দিনাজপুরে একটি রিসোর্টে দুপক্ষের উত্তেজনা। সংঘর্ষের পর বিভিন্ন স্থাপনা ভাঙচুর। সবাইকে আমন্ত্রণ। যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। জাতীয় নির্বাচনের রোড ম্যাপ দিল নির্বাচন কমিশন। সেপ্টেম্বরের শেষাংশে হবে রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে সংলাপ, আর তার আগেই হবে আসনের সীমানা চূড়ান্তকরণ। বৃহস্পতিবার দুপুরে ব্রিফিংয়ে এসব কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, রোড ম্যাপের প্রতিটি পদক্ষেপেই চ্যালেঞ্জ রয়েছে। জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসির বহুল আলোচিত রোডম্যাপ ঘোষণা। জানানো হয়, ভোট উপলক্ষে সাজানো হয়েছে 24 ধাপের কর্মপরিকল্পনা। অংশীজনের সাথে সংলাপ শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। বৃহস্পতিবার দুপুরে কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব। জানান, সেপ্টেম্বরেই নতুন রাজনৈতিক দলের চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত গেজেট আর জিআইএস ম্যাপও। যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। রোডম্যাপ অনুযায়ী ভোট কেন্দ্রের খসড়া তালিকা দেওয়া হবে অক্টোবরে। দেশীয় পর্যবেক্ষকদের নিবন্ধন আর চূড়ান্ত ভোটার তালিকা 30 নভেম্বর। আমরা 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচনের 2 সপ্তাহ আগে ব্যালট পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে ইসি। ব্রিফিংয়ে আরও জানানো হয়, 15 সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত হবে, আর পরের 15 দিনের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট ম্যানুয়াল সংশোধনের কথা ভাবছে কমিশন। রিঅ্যাসেস করে দেখেছি যে 3000 ঠিক আছে, এই সংখ্যাটা ঠিক আছে প্রতি কেন্দ্রের জন্য, কিন্তু আপনার প্রতি বুথে 600 পুরুষ এবং 500 মহিলা, এই হিসাবে আমরা বুথের সংখ্যাটা পুনর্নির্ধারণের কথা চিন্তা করছি। এছাড়া ভোটকেন্দ্র স্থাপন, ব্যালট বক্স, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা সহ সামগ্রিক বিষয়ে তফসিলের আগেই চূড়ান্ত হবে বলেও জানান ইসি সচিব। এআই, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক ইনফরমেশন, এগুলো অনেক তাত্ত্বিকভাবে যে আমরা ট্যাগিং করি না কেন, এটা একটা চ্যালেঞ্জ। ভোটের অন্তত 60 দিন আগে তফসিল জানিয়ে কমিশন বলছে, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। সংযোজন হবে, বিয়োজন হবে না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি রোড ম্যাপ ঘোষণা করায় স্বাগত জানিয়েছে বিএনপি। তবে আগে সংস্কার চাইলেও এ নিয়ে স্পষ্ট মতামত দেয়নি জামায়াত। অন্যদিকে এনসিপি মনে করে, জুলাই সনদ প্রকাশের আগে নির্বাচনের রোড ম্যাপ দিয়ে জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সন্তোষ জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের মাধ্যমেই সব অনিশ্চয়তা কেটে যাবে। না, আমি খুব খুশি। মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে। সব ধরনের মানুষ, নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি, এভরিবডি। আপনার ইভেরি পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত। They want that this election should be done immediately. রাজধানীতে বৃহস্পতিবার আরেক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষ এখন নির্বাচনমুখী হচ্ছে। ভোট হলে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে। ইলেকশনের রোডম্যাপ আসছে, তো মানুষ এখন ইলেকশনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশের জনগণ
একটা ইলেকশন হবে, একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, অ্যাকাউন্টেবল থাকবে। তবে সংস্কার ও বিচারে বেশি গুরুত্ব জামায়াতের। সংস্কারের আইনি ভিত্তি দেওয়ার পর নির্বাচন দেওয়ার আহ্বান তাদের। সংলাপ হবে, সার্বিকভাবে দেশের রাজনীতি, নির্বাচন পদ্ধতি, সংস্কার সব মিলে তো সকলকে একটা জায়গায় আসতে হবে। যদি সকলের এক জায়গায় না আসে, নির্বাচন কেউ করবে কেউ করবে না, কেউ বাধা দিবে, তাহলে দেশে তো আবার একটা বিশৃঙ্খলা হবে। অন্যদিকে এনসিপি জানিয়েছে তারা নির্বাচন বিরোধী নয়, তবে জুলাই সনদ চূড়ান্ত না করে রোডম্যাপ ঘোষণাকে হতাশাজনক বলছেন তারা। এই আলোচনা চলাকালীন মাননীয় প্রধান উপদেষ্টা একপাক্ষিকভাবে নির্বাচনের সময় ঘোষণা আমাদের হতবাক করলেও বৃহত্তর স্বার্থে আমরা তা মেনে নিয়েছিলাম। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল 2026 সালের পবিত্র রমজান মাসের পূর্বে আগের সপ্তাহে নির্বাচনের আয়োজন করা যেতে পারে। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আছে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। এরই মধ্যে দুপুরে 10 দফা ইশতেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত প্যানেল। অন্যদিকে ভোটের দিন নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছে শিবির। তবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের কোনো সুযোগ নেই বলেও জানানো হয় বাহিনী থেকে। ডাকসু নির্বাচনের আমেজ এখন গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই ক্যাম্পাসে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদেও জমে উঠেছে নির্বাচনী আবহ। আমাদের যারা অনাবাসিক ভোটার, এদের সঙ্গে আমাদের দেখা হওয়ার সুযোগটা একটু কম। সো সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি ভোটারদের কাছে পৌঁছানোর জন্য। 90 দশকের পর এবারে হয়তো খুব সম্ভবত সব থেকে বেশি গণতান্ত্রিক ধারায় এবারে নির্বাচনটা হবে আর কি ডাকসুতে। সে কোনো দলীয় যে প্যানেল আছে সেখান থেকে না হয়ে স্বতন্ত্র যারা আছে, যাদের ব্যক্তির যোগ্যতা যাদের বেশি, তারাই হবে। এদিন বেলা 12টা নাগাদ 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণা কেন্দ্রিক করা, নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানিমূলক প্রশাসনিক ব্যবস্থার অবসান প্রাধান্য পেয়েছে ইশতেহারে। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। অন্যদিকে ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। মূল শঙ্কাটা মূলত নির্বাচন কমিশনকে নিয়ে। এই নির্বাচন কমিশন ইতিমধ্যে নিরপেক্ষতা হারিয়েছেন। শিক্ষার্থীরা আশঙ্কা করছে আসন্ন ডাকসু নির্বাচন সুষ্ঠু হয় কিনা সেই বিষয়টি নিয়ে, এবং আমাদের মধ্যেও সেই আশঙ্কার জায়গাটি তৈরি হয়েছে। আচরণবিধিতে সুস্পষ্টভাবে বলা আছে রাত 11টার পরে কোনো ধরনের প্রচারণা করা যাবে না, কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় বিভিন্ন প্রার্থীরা তারা রাত 12:30টায় প্রচারণা করছে এবং সেগুলো মিডিয়া আসতেছে, এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে সেনাবাহিনী। এ নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, সেনাবাহিনীর থাকা নিয়ে পরিকল্পনা হয়েছিল, এখন সিদ্ধান্ত প্রশাসনের। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ। রাজধানী এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে নিজ বাসভবন ফিরোজায় পৌঁছানোর পর ডাক্তার জাহিদ একথা জানান। বলেন, আওয়ামী লীগের আমলে তার চিকিৎসায় অনেক অবহেলা হয়েছে। সময় মতো চিকিৎসা করাতে পারলে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ার সম্ভাবনা ছিল। এদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যা 7:30টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষা শেষে রাত 11টার পর বাসভবনে পৌঁছান তিনি। ওনার শারীরিক অবস্থাটা এমন একটা পর্যায়ে তৎকালীন সরকার নিয়ে গিয়েছিল যাতে ওনার জীবন আশঙ্কাজনক হয়েছিল। যে চিকিৎসাটা ওনার প্রয়োজন সেটি করা সম্ভব হয় নাই। সেই জন্য ওনাকে প্রায়শই
এভার কেয়ার হসপিটালে ফলো আপের জন্য যেতে হয়। ওনার সুস্থতা ধরেন উনি তো কিছুটা ওনার সাপোর্টিং এইড লাগে, বাট তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, উনি মানসিক এবং শারীরিকভাবে ওনার অবস্থা স্থিতিশীল। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি বলবৎ থাকবে জানিয়েছেন প্রকৌশল অধিকার আন্দোলনকারীরা। একই সাথে পরবর্তী 2 সপ্তাহে বিভাগীয় এবং জাতীয় প্রকৌশলী সম্মেলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। প্রকৌশলী অধিকার আন্দোলনের ঘোষণায় দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটেও চলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। বন্ধ ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম। আমাদের পরীক্ষা অনেকে স্থগিত করছে এবং অথরিটি থেকে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আমাদের ক্যাম্পাস যেহেতু সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমাদের ওইখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোর শাটডাউন কর্মসূচি চলতেছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ব্রিফ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রকৌশলী শিক্ষার্থীদের 3টি দাবির যৌক্তিক ব্যাখ্যা উপস্থাপন করেন বক্তারা। বলেন, বর্তমান নিয়ম চালু থাকলে প্রকৌশলী শিক্ষার্থীদের সরকারি চাকরির পাইপলাইন বন্ধ হয়ে যাবে। এখন যেটা হয়েছে ডিপ্লোমা কোটা, মানে আপনার যত যোগ্যতা থাকুক, আপনি যা কিছু পারেন, যত পরীক্ষায় পারেন না কেন, শুধুমাত্র ডিপ্লোমারে ঢুকবে, আর কেউ ঢুকতে পারবে না। এই কারণে এটা অবশ্যই একটা কোটা। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। একই সাথে ঘোষণা আসে বিভাগীয় ও জাতীয় প্রকৌশলী সম্মেলনের। আমাদেরকে যদিও কমিটমেন্ট দেওয়া হয়েছিল গতকালকেও, সেটা আজকেও কিন্তু আমরা কোনো বাস্তবায়ন পাইনি। নেক্সট অ্যানাউন্সমেন্ট হওয়ার আগ পর্যন্ত সারা দেশের ক্যাম্পাসগুলোতে কমপ্লিট শাটডাউন বলবৎ থাকবে। আমরা সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ সম্পন্ন করব। নেক্সট সপ্তাহে আমাদের একটি জাতীয় সমাবেশ সম্পন্ন হবে। এদিকে শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে ডিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে যেতে চাইলে মৎস্য ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পরে মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সমাবেশ করে তারা। যতক্ষণ না পর্যন্ত এই কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে, ততদিন পর্যন্ত 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে যে কোনো ধরনের প্রমোশন বন্ধ রাখতে হবে এবং 10ম গ্রেডে কোনো রকম নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না। ডিসি মাসুদের বহিষ্কার ছাড়া আমরা এখান থেকে এই দাবি আদায় না করে আমরা যাব না। 3 দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রকৌশলী শিক্ষার্থীরা। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে ঢাকায় প্রকৌশলী শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 8টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তারা জানান যে তাদের 3 দফা দাবি তা যৌক্তিক, আর সেই যৌক্তিক দাবির জন্য তারা অনেকদিন ধরেই আন্দোলন করছেন। দাবি না মানায় সকল প্রকৌশলী শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করেন। সেখানে তাদের উপর পুলিশ হামলা করে। এই ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। পাশাপাশি হামলায় জড়িতদের শাস্তির দাবিও জানানো হয়। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষতার সাথে সমাধান করা হবে। সমাধানের লক্ষ্যে 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। সচিবালয় এক ব্রিফিং এই তথ্য জানান এই সংক্রান্ত কমিটির সভাপতি এবং উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। এই কমিটি 2 পক্ষের দাবি শুনে নির্ধারিত 1 মাসের মধ্যেই যৌক্তিক সমাধানে পৌঁছতে পারবে বলে আশা প্রকাশ করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, এজন্য আন্দোলনের আর প্রয়োজন নেই। আন্দোলনকারীদের প্রতি দুর্ভোগ সৃষ্টি না করারও আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। কারণ আমাদের তো একটা সময় দিতে হবে। আমি তো বলতে পারবো না যে আমি এই দাবিটা মেনে নেব। কারণ এখানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে যে আপনি যেই একটা দাবি গ্রহণ করলে একদল খুশি হবে, আরেকটা দাবি গ্রহণ করলে আরেক দল খুশি হবে। তো আমাদের তো একটা বিবেচনা আনতে হবে। আমরা বিএসসি বলি আর ডিপ্লোমাই বলি, সেখানে যারা প্রণিধানযোগ্য আছেন, যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্য এই ওয়ার্কিং কমিটি শুনবে। দিনাজপুরের একটি রিসোর্টে অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ এনে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই রিসোর্টটি নিয়ে অভিযোগ করে আসছিল তৌহিদি জনতার ব্যানারে কিছু স্থানীয় লোকজন। বৃহস্পতিবার তাদের বিক্ষোভের খবর শুনে নিজেদের লোকজন জড়ো করেন রিসোর্ট মালিক। এ সময় দুপক্ষের সংঘর্ষে জড়ায় ভাঙচুরের শিকার হয় রিসোর্টের ভেতরে থাকা বিভিন্ন অবকাঠামো এবং স্থাপনা।
ভর দুপুরে রণক্ষেত্রে পরিণত হয় দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনঘাট এলাকা। জীবনমহল রিসোর্টের সামনে চলে সংঘাত সংঘর্ষ। পুলিশ জানায়, জীবনমহল রিসোর্টে অনৈতিক কর্মকাণ্ড চলে। দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ করে আসছে ইমাম আকিদা নামে একটি পক্ষ। এরই জেরে রিসোর্টের সামনে বিক্ষোভ মিছিলের ডাক দেয় তারা। তাদের অভিযোগ, বিষয়টি জানতে পেরে রিসোর্ট মালিক ভাড়া করে লোক নিয়ে আসেন রিসোর্টে। হুজুররা বলছে যে তারা এই জীবনমহলের ভিতরে অনৈতিক কার্যক্রম হয়। ইমাম আকিদার নামে যারা আমাদের হুজুররা অ্যাকোমোডেটেড হয়ে ওনারা একটা প্রতিবাদ সমাবেশ করছে। এখানে এটা হয় কেন? একটা পার্কের নামে সেই প্রতিবাদটা ওরা শান্তিপূর্ণভাবে করার কথা। ইমাম আকিদার তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল চলাকালে তাতে বাধা দেয় রিসোর্টের ভাড়া করা লোকজন। এরপর দুই পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে রিসোর্টের ভেতরের একটি স্থাপনায় অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। বিরলের দিক থেকে যে সকল হুজুররা এই মোড়ের দিকে যাচ্ছিল, তার আগে এখানে জীবন চৌধুরী এনার বাইরে থেকে উনি লোক নিয়ে আসছে, এনে এখানে জড়ো করছে। তারা উত্তেজিত হয়ে ওই হুজুরদের উপরে আপনার ঢিল ছুটছে, আক্রমণ করছে। তখন তারাও নেমে আক্রমণ করছে। তারপরে যেটা আপনারা দেখলেন এটা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গুম প্রতিরোধ, প্রতিকার এবং সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, গুমকে সংজ্ঞায়ন করা হয়েছে। সর্বোচ্চ সাজার বিধান মৃত্যুদণ্ড, গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ভুক্তভোগীর ক্ষতিপূরণ ও আইনগত সহায়তার নিশ্চয়তা সম্বলিত বিধান সন্নিবেশ করা হয়েছে। অধ্যাদেশটিকে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার নিমিত্তে তহবিল গঠন এবং তথ্য ভান্ডার প্রতিষ্ঠার বিধানও অন্তর্ভুক্ত হয়েছে। এটা নিয়ে আরো ডিসকাশন হবে সামনে। আজকে জাস্ট নীতিগতভাবে এটা অনুমোদিত হয়েছে। সীমান্ত হত্যা বন্ধ, বলপূর্বক পুশিং এবং চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধ বন্ধে একমত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে 4 দিনের সম্মেলন শেষে কথা জানানো হয়। পিলখানার শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক দাবি করেন, কাউকে পুশিং করছে না ভারত, বরং স্বেচ্ছায় চলে এসেছেন অনেকেই। There is a great, from my side, there is a great exfiltration happening. People are coming back. They are coming back through proper channels. They are coming back through gaps, and they are coming back through us. Whosoever we find, we immediately are handing over to the BGP. No border killing, or whether the fencing should be there or not at the border. All these eventually, if resolved on the ground, they will immensely contribute in improving the relationship between two countries. দর্শক, এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।